আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এখন যে নাটকটি আমরা এক্সপ্লানেশন করতে চলেছি সেই নাটকের নাম হচ্ছে মাই মিলিটারি ভ্যালেন্টাইন। আর এই নাটকটিতে দেখানো হয়েছে বিখ্যাত কেপপ স্টারের প্রোগ্রাম যে বিল্ডিংয়ে চলছে, যেখানে মেয়র সহ সবাই উপস্থিত, সেইখানে বোমা লাগানো হয়। আর সেই বিল্ডিং উদ্ধার করতে আসে একদল আর্মি সেনা, কিন্তু সেখানে আর্মি সেনার মধ্যে ভুল বোঝাবুঝি হয়ে যে কেপপ স্টারকেই সে মনে করে যে হয়তোবা সেই প্রধান টেরোরিস্ট, এবং তার সঙ্গে এমন ঝামেলা বাঁধা এবং সেখানে অনেক সাংবাদিক থাকায় ঘটনা মুহূর্তেই সারা দেশে ভাইরাল। আর এতে কেপপ স্টারেরও মনে হয় যে সে বোঝাবে মেয়েটিকে সে আসলে কে, কারণ সেই সময় মেয়েটি কেপপ স্টারকে চিনতেই পারছিল না। তারপর কেপপ স্টার সে মিলিটারি ট্রেনিংয়ের জন্য চলে যায় এবং সেই মেয়ের মিলিটারি কপি। আর তারপরে বিভিন্ন ঘটনা ঘটতে থাকে এই নাটকটিতে। তো নাটকটি দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আর যারা আমাদের চ্যানেলে আজকে নতুন করে ক্লিক করেছেন তাদের জন্য রিকোয়েস্ট থাকবে, যদি এখনও সাবস্ক্রাইব না করে ফেলেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা সাবস্ক্রিপশন বেলটি প্রেস করে দিলে যখনই আমরা নতুন কোনো নাটক বা মুভির ভিডিও আপলোড দিব আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। পর্ব 11-র শুরুতেই আমরা দেখি লয়েড সবার সামনে সেই ফাইলটি কম্পিউটারে দিয়ে সেটি ওপেন করার চেষ্টা করছে, আর সেটি ছিল পাসওয়ার্ড প্রোটেক্টেড ফাইল। এবং জেলখানাতে দেখানো হয় ভেগকে, আর সে 2 বার পরপর রং পাসওয়ার্ড দেয় এবং তৃতীয়বার রং দিলে পুরাটি ভ্যানিশ হয়ে যাবে, অর্থাৎ তথ্য সব টার্মিনেট হয়ে যাবে। সে আস্তে আস্তে তখন বোঝার চেষ্টা করে যে তার ফেভারিট সং কোনটা, এবং সেই সঙের ফেভারিট সঙই ছিল আসলে এইটার পাসওয়ার্ড। এবং পাসওয়ার্ড কারেক্ট দেওয়ার পর সব ফাইল চলে আসে যারা আসলে ভায়োলেটের সদস্য। সাথে সাথে মেয়র ভায়োলেটের সকল সদস্যদের গ্রেপ্তার করার আদেশ দিয়ে দেন এবং পুরো বাহিনী তখন বেরিয়ে পড়ে, যে যেখানে ছিল ভায়োলেট সদস্য, কেউ বা ডাক্তার, কেউ বা ইঞ্জিনিয়ার, সবাইকে গ্রেপ্তার করা হয়। মেয়র যখন তার মেয়ে সুজিনের সঙ্গে সেখানে হেঁটে আসছিল তখন দৌড়ে চলে আসে লয়েড, বলে, মেয়র আপনি তো দেখেছেন লেফটেন্যান্ট ভেকের কোনো সংযোগ নেই এই ভায়োলেট গ্রুপে, সুতরাং কবে তাকে ছেড়ে দেওয়া হবে। মেয়র তাকে বলে, তুমি আগে নিজের নিরাপত্তার কথা ভাবো, যে কোনো সময় তোমার উপরে হামলা হতে পারে, আর তাকে ছেড়ে দেওয়া হবে, চিন্তা নেই, বলে চলে যায়। আর লয়েডকে তখন সুজিন বলে, তুমি এখনও তার চিন্তা করবে, তোমার ক্যারিয়ার তো একেবারে শেষ হয়ে যেতে পারে, তুমি কি সেটি ভাববে না? লয়েড বলে, আমার ক্যারিয়ারের দিকে তোমাকে ভাবতে হবে না। তখন সুজিন বলে, কেন নয়, কারণ আমি তোমার বেস্ট ফ্রেন্ড। তারপর বলে, দাঁড়াও, বেস্ট ফ্রেন্ড নয়, কারণ আমি তোমাকে অনেক পছন্দ করি। লয়েড তখন বলে, তোমার এই কথার মধ্যে দিয়ে আমরা যে ফ্রেন্ডও ছিলাম সেটিও আজ থেকে নষ্ট হয়ে গেল, তোমার সঙ্গে আমার আর ফ্রেন্ডশিপ রাখা সম্ভব হবে না, বলে লয়েড সেখান থেকে চলে যায়। সিন মেয়রের অফিসে শিফট করা হয়, সেখানে নর্থ কোরিয়ান সাউথ কোরিয়ান এজেন্টরা উপস্থিত এবং সাউথ কোরিয়ান লি বলেন যে আমরা এখনও শ্যাডোকে ধরতে পারিনি, তবে সবাইকে গ্রেপ্তার করা হয়েছে ভায়োলেটের। বাট নর্থ কোরিয়ান পার্ক বলেন যে আমাদের যেভাবেই হোক ধরতে হবে যিনি মেন কালপ্রিট, অর্থাৎ মেনকে, আর সে যে একটা নির্লজ্জ এবং ক্যাওয়ার্ড শ্যাডোর পিছনে লুকিয়ে আছে। তবে হ্যাঁ, সেং থেকে যদি ট্রেস করা হয় তাহলে আমরা তাকে পেতে পারি, কারণ তার মোবাইলে অলরেডি শ্যাডো যোগাযোগ করেছে। সুতরাং আমাদের মনে হয় যে আমরা একটা ট্র্যাপ করে লিডারকে ধরে ফেলতে পারি। মেয়র তখন 2 কমিশনারকেই আদেশ দেন, যেভাবেই হোক আর ট্র্যাপ করেই হোক শ্যাডো অর্থাৎ মেন লিডারকে আমার চাই। সিম কাট করে মিডিকে অসুস্থ অবস্থায় শুয়ে থাকা দেখানো হয় বেডে, এবং সেখানে রেস্টুরেন্ট ওনার তার যত্ন নিচ্ছে। আর লয়েড তাকে জানায় যে আমি অলরেডি তার অপারেশনের জন্য ডেট ফিক্সড করেছি এবং সাউথ কোরিয়ার সিওল থেকে একজন আসবে তাকে অপারেট করার জন্য, সেটিও ব্যবস্থা করে ফেলেছি। এতে তো খুবই খুশি হয় রেস্টুরেন্ট ওনার। আর তার বোনের অনুপস্থিতিতে সে তা যেন তার যত্ন নিচ্ছে এটা দেখে আরও ধন্যবাদ জানায় লয়েডকে। লয়েডও অনেক ধন্যবাদ জানায় রেস্টুরেন্ট ওনারকে মিরির খেয়াল রাখার জন্য। সিন কাট করে দেখানো হয় ভেগকে জেলখানার মধ্যে সে বসে আছে আর চিন্তা করছে লয়েডের কথা। শেষ সময় লয়েড তাকে বলেছিল, তুমি কোনো টেনশন করো না, আমি যেভাবেই হোক তোমাকে মুক্ত করব। সেই সময় কারাগারে একজন বন্দিকে নিয়ে আসা হয়। এ আর কেউই নয়, কমরেড সঙের সঙ্গে যে কাজ করতো এবং একবার ধরা পড়েছিল, এবং সে তাকে জিজ্ঞেস করেছিল যে কমরেড কেমন আছেন। তারপরে আবারও সে জিজ্ঞেস করে কমরেড কী অবস্থা এবং কমরেড সঙের কী খবর। তখন সে জানায়, আমি কারো খবরই জানি না, আমাদের অনেকেই ধরা পড়েছে অথবা কেউ মারা গেছে সেই সাউথ কোরিয়ান সিঙ্গারের জন্য, এবং আমাদের হেড অর্ডার দিয়েছে যেভাবেই হোক সেই সিঙ্গারকে শেষ করে ফেলতে। আর আপনি তো আমাদের সংগঠন সম্পর্কে জানেনই, এখন এটা সময়ের ব্যাপার। এদিকে দেখানো হয় লয়েডকে, সে সেই রাতের ভিডিও দেখছে আর ভেগকে মনে মনে ভাবছে, আর ভেগের সেই হাসি, সেই গোসল করার দৃশ্য, সেই পুলে নামার দৃশ্য দেখছে আর কাঁদছে ভেগের জন্য। ভেগকে দেখানো হয় ভেগের কাছে একজন সৈনিক এসে তাকে যে ছেড়ে দেওয়া হচ্ছে সেই পুরা বিষয়টা তাকে জানিয়ে তাকে ছেড়ে দেয়।
এদিকে লয়েডকে দেখানো হয় সে তখন সেই আর্মি ডর্মের মধ্যে শুয়ে শুয়ে আবারও ভেকের কথাই চিন্তা করছে আর কান্নাকাটি করছে। তখন সবাই তাকে খবর দেয় যে তুমি কি জানো না যে ভেককে ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু কষ্টের বিষয় হচ্ছে ভেককে এখান থেকে ট্রান্সফার করে রেভলিউশন ইউনিটে দেওয়া হয়েছে, অর্থাৎ মিডিল ইস্টে তার পোস্টিং হচ্ছে। আর এটি শোনার পরেও সে আবারও মন খারাপ করে আর সেখানে কাঁদতে থাকে আর বলতে থাকে যে তাহলে সে কি মিডিল ইস্টে চলে যাবে আমাকে ছেড়ে, আমি কি যেতে পারবো না তার সঙ্গে, এটা কিভাবে সম্ভব। অন্যান্য সৈনিকরা বলে যে দেখো তোমার এভাবে মন খারাপ করে আপসেট হয়ে কোনো লাভ নেই, কারণ এটা আর্মির অর্ডার, মেনে চলতেই হবে। কিন্তু সব সৈন্যরাই লয়েডকে এভাবে ভেঙে পড়তে দেখে তাদেরও মন খারাপ হয় লেফটেন্যান্ট ভেকের জন্য। লয়েডকে দেখানো হয় সে জংম্যানের সঙ্গে বসা আছে এবং তাকে বলছে যে তুমি যেভাবেই হোক আমাকেও ট্রান্সফার করানোর ব্যবস্থা করো মিডিল ইস্টে, কারণ ভেক সেখানে যাচ্ছে আর আমিও সেখানে যেতে চাই। তুমি দেখছো না আমি শারীরিকভাবে ফিট এবং আমিও তো মিলিটারি সার্ভিস করছি, সুতরাং কেন আমি সেখানে যেতে পারবো না। জংম্যান তাকে বোঝানোর চেষ্টা করে যে এটা তো শুধুমাত্র যারা পার্মানেন্ট মিলিটারি সদস্য তাদের জন্যই সম্ভব, তোমার জন্য তো না, তুমি তো এখানে ট্রেনিং নিতে এসেছো। আবারও দেখানো হয় লয়েড মন খারাপ করে শুয়ে শুয়ে ভেকের কথাই ভাবছে। আর লাস্ট যেরকম ভেককে দেখেছিল আর বলেছিল যে তোমাকে আমার কাছে ফেরত আসতেই হবে, সেটি বলছে আর কাঁদছে আর বলছে তুমি যাওয়ার আগে একবার অন্তত পক্ষে আমার সঙ্গে দেখা করে যাও প্লিজ। তুমি চলে যাবে মিডিল ইস্টে আর আমি তোমাকে দেখতে পাবো না, এটা কি হতে পারে। এই সময় সকল সৈনিকরা অবাক হয়ে তাকিয়ে থাকে কে যেন আসছে। আর ভেক তখন এসে দাঁড়ায় লয়েডের কাছে। লয়েড তখন স্বপ্ন দেখছে ভেবে বলে যে তুমি কত সুন্দর। আর ভেক হাসছে দেখে বলে তোমার হাসিটাও অনেক সুন্দর। এরপরে সকল সৈনিকরা তার সামনে দৌড়ে আসলে লয়েড নিজের ভুল বুঝতে পারে এবং সবাইকে জিজ্ঞেস করে যে আচ্ছা তোমরাও কি ভেককে দেখতে পাচ্ছ নাকি আমি স্বপ্ন দেখছি। তখন সবাই বলে স্বপ্ন নয়, আমরা ভেককে দেখতে পাচ্ছি। সে তখন খুশি হয়ে যায় যে ভেক তার সঙ্গে দেখা করতে এসেছে আর জিজ্ঞেস করে তুমি কিভাবে আসলে। ভেক বলে আমি বলেছিলাম না যে তোমার সঙ্গে আমি দেখা করে তারপরেই যাব। এরপরে সে খুশিতে ভেককে জড়িয়ে ধরে। আর এই দৃশ্য অন্যান্য সৈনিকরা দেখার পরে বলে এখনই এই রুমটা তাদের জন্য ছেড়ে দিয়ে পালাও। এবং তারা একে অপরের সঙ্গে বলে আমার টয়লেট লেগেছে, আমার এটা হয়েছে ওটা হয়েছে বলে সবাই দৌড়ায় সেখান থেকে বের হয়ে চলে যায়। এরপর সিন কাট করে ভেক এবং লয়েডকে দেখানো হয় আর্মি ক্যান্টিনে তারা দুজন মিলে বসে আছে। ভেক বলে এখান থেকে সোজা সে মিরির কাছে ব্যাক করতে চায়, কারণ মিরিকে সে অসুস্থ অবস্থায় দেখে গেছে। তখন লয়েড তাকে জানায় মিরির স্বাস্থ্যের আপডেট এবং তার যে সামনে অপারেশনের ডেট ফিক্সড হয়েছে সেটাও তখন জানায়। শুনে ভেক খুবই খুশি হয় যে তার বোনের অপারেশন হচ্ছে। প্রথমত লয়েড বলে যে আমি এটি তোমাকে না জেনেই করেছি, প্লিজ মাইন্ড করো না। কিন্তু ভেক এখানে এত খুশি হয় যে তার বোনের অপারেশন হবে, এটা তো তার কাছে অবিশ্বাস্য। এরপর আমাদের সিন কাট করে দেখানো হয় সেংথিকে। সেংথির কাছে ফোনে মেসেজ চলে আসে লয়েডকে খুন করে ফেলার জন্য এবং সে তখন নিজেকে প্রিপেয়ার করে লয়েডকে মেরে ফেলার জন্য তার গান সব কিছু চেক করতে থাকে। কমরেড সংও সেংথির এই বিষয়টি লক্ষ্য করে কিন্তু তাকে কোনো কিছুই বলে না। সিন কাট করে আবারও আমাদেরকে দেখানো হয় কন্ট্রোল অফিসে। সেখানে মিস্টার লিকে জানানো হয় যে এখন পর্যন্ত আমরা শ্যাডোকে ট্রেস করতে পারিনি। তখন মিস্টার লি সেটা মেয়রকে জানালে মেয়র বলে যে আপনারা যেভাবেই হোক একটা বেট ইউজ করুন, অর্থাৎ তাকে একটা টোপ দিয়ে সেই টোপের কাছে তাকে নিয়ে আসার ব্যবস্থা করুন, তাছাড়া মনে হয় তাকে ধরা সম্ভব হবে না। এরপর সিন কাট করে আমাদের নিয়ে যাওয়া হয় হসপিটালে। সেখানে মিরির সঙ্গে খেলছে লয়েড আর উপস্থিত রয়েছে ভেক। লয়েড বলছে তোমার বোন যে আসবে এটা তুমি তো বিশ্বাসই করতে পারোনি না। তখন মিরি জানায় যে তার বোন সবসময় তার কাছে কথা রেখেছে, কোনো সময় তার বোনের কথা মিস হয়নি, তাই তো সে তার বোনকে অনেক বেশি ভালোবাসে। আর মিরি জানায় তার বোন থাকলে তার অপারেশন করার ক্ষেত্রে একটুও ভয় লাগবে না। সিন কাট করে আমাদের দেখানো হয় সেই স্টোর রুমের কাপলদেরকে। কোরিয়া থেকে বাচ্চাদের নানা নানি বাচ্চাদের জন্য ব্যাগ ভর্তি করে জিনিস পাঠিয়েছে আর সেই প্যাকেটটি তারা খুলছে আর দেখছে আর ভাবছে কতই কিউট। যদিও তাদের বাবা মারা আসতে পারবে না, বিশেষ করে এই মেয়েটির, তাই সে একটু মন খারাপ করে যে নানা নারীরা পাশে থাকবে না অথচ তার বেবি হবে। কিন্তু তার হাজব্যান্ড সেখানে তাকে সান্ত্বনা দিয়ে বলে নিশ্চয়ই আমি যেভাবেই হোক তার একটা পাস আনার ব্যবস্থা করব। আর 2 কোরিয়ার শান্তি চুক্তি হয়ে গেলে তো আর কোনো বাধাই থাকবে না। এরকম তাদের মতো কত শত ফ্যামিলি যে আসলে শান্তি চুক্তির জন্য দিন গুনছে, এরা তো একটা সিম্বল ছিল এই নাটকের। সিন কাট করে আমাদের লয়েড আর ভেককে দেখানো হয় তারা দুইজন কথা বলতে বলতে হসপিটাল থেকে বের হচ্ছে আর সেই সময় সেখানে চলে আসে কমিশনার লি। বলে আপনার সঙ্গে আমার কথা আছে লয়েড। আর লয়েড তখন মনে করে যে তাদেরকে মনে হয় আবারও গ্রেপ্তার করা হচ্ছে। তখন সে বলে যে সব সমস্যারই তো সমাধান হয়ে গেছে, আবার কেন। কিন্তু তাকে অফিসে নিয়ে যেয়ে বলা হয় যে আমরা শ্যাডোকে ধরতে চাচ্ছি।
আর তাকে ধরার জন্য আমাদের আসলে বেট ইউজ করতে হবে। তখন কিছুক্ষণের মধ্যে লয়েড বুঝতে পারে যে আসলে তারা লয়েডকেই বেট হিসেবে ইউজ করতে চাচ্ছে। লয়েড জানায় কিন্তু এতে তো তার জীবনের অনেক বড় শঙ্কা থাকবে। তখন তাকে মেয়র জানায় যে তোমার জীবনের পুরো দায়িত্ব আমরা নেব, যাতে তোমার কোনো ক্ষতি না হয়, সব ব্যবস্থা নিয়েই তারপরে তোমাকে সেখানে নিয়ে যাওয়া হবে। যদিও সেখানে লি চুপচাপ ছিল, কিন্তু এবার লি কথা বলে এবং বলে যে আমরা সর্বোচ্চ তোমাকে নিরাপত্তা দেওয়ার চেষ্টা করব। প্রথমত লয়েড সেখানে রাজি না হলেও পরবর্তীতে যেহেতু সেই শ্যাডোকে ধরার এক আপ্রাণ চেষ্টা করা হচ্ছে, তখন সেও সেখানে মত দিয়ে দেয়। তবে লয়েড বলে যে আমাদের এই মিশনে যদি আমরা লেফটেন্যান্ট ভেগকে সংযুক্ত করতে পারতাম তাহলে এটি আরও বেশি ভালো হতো। কিন্তু তখন লি জানায় যে ভেগ তো রিজাইন দিয়েছে এবং মেয়র উনো জানায় যে তুমি কি তাহলে জানো না তার রিজাইনের বিষয়টা। তখন খুবই অবাক হয়ে যায় লয়েড। আর কমিশনার লি জানায় যে আমরা তার উপরেও দৃষ্টি রেখেছি, কারণ সে আবারও পেংশুয়ারিতে ফেরত এসেছে পিয়ংইয়ংয়ে না গিয়ে। আর যেহেতু তোমার লাইফের থ্রেট আছে, তাই মেয়র উন জানায় যে আমরা তাকে কঠোরভাবে পর্যবেক্ষণে রেখেছি, সুতরাং এই মিশনে তাকে কিছুতেই সংযুক্ত রাখার সুযোগ নেই। সিন কাট করে কমিশনার পার্ককে দেখানো হয়, সে জিজ্ঞাসাবাদ করছে লেফটেন্যান্ট ভেগকে, বলছে তুমি কেন এখানে ফেরত এসেছো। লেফটেন্যান্ট ভেগ জানায় যে আমার বোন অনেক অসুস্থ, তাকে সিক দেখে গিয়েছিলাম, তার কাছে আমি ফেরত এসেছি। কিন্তু তার কথা বিশ্বাস করে না, আর বাইরে থেকে সবাই তাদের এই ইন্টারোগেশনটা শুনছে। এরপরে লয়েড আর ভেগকে একটা রুমের মধ্যে বসিয়ে দিয়ে তারা তিনজন বাইরে থেকে তাদের পর্যবেক্ষণ করতে থাকে। লয়েড বলে তুমি কি এটি মিরির জন্য করেছো? আমি তো মিরির দেখাশোনা করছি। তখন সে বলে না, শুধু মিরির জন্য নয়, তোমার জন্য। আর তোমার জন্য আমার যে জেনুইন ফিলিংস আছে সেটা আমি আগেই কমিশনার পার্ককেও বলিয়ে দিয়েছি। লয়েড এখানে আরও অবাক হয়ে যায়, বলে যে কেন তুমি এটি করলে, কেন তুমি জব ছেড়ে দিলে, তুমি নিজের সাথে কম্প্রোমাইজ কেন এটি করলে, তুমি তো তাহলে তোমার বাবার খুনিকে ধরতে পারবে না, আর তোমার বাবা যে নিরপরাধ দেশদ্রোহী না এটা প্রুভ করতে পারবে না। এরপরে আমাদের সিন ব্যাকে দেখানো হয় যে কিভাবে সে তার জব কুইট করে দিয়েছে। যখন তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল যে মিডল ইস্টে যাওয়ার জন্য সে প্রিপেয়ার কিনা, সে তখন কোনোরকম কোনো জবাব না দিয়ে ডিরেক্টলি সেখানে তার ব্যাচ খুলে দিয়ে দেয় যে সে চাকরি ছেড়ে দিতে চায়। তার সিনিয়র বলে ভেগ তুমি কি এটা জেনে শুনে করছো, বুঝে শুনে করছো? একবার ছেড়ে দিলে কিন্তু তুমি আর ব্যাক করতে পারবে না। তখন ভেগ আস্তে করে জানায় যে সে জানে এর কনসিকুয়েন্স কি এবং জেনে শুনেই সে স্বেচ্ছায় এই পথ থেকে চলে যাচ্ছে। সিনিয়রকে বলে যে আমি হয়তো বা ইউনিফিকেশনের এই কমিটিতে শেষ পর্যন্ত থাকতে পারলাম না, কিন্তু আমি মনে প্রাণে চাই যে বোধ কোরিয়ার ইউনিফিকেশন হোক। সুতরাং সেই ইউনিফিকেশন বলে আবারও স্যালুট করে সেখান থেকে চলে যায়। এরপর প্রেজেন্টে লয়েডকে বলে যে আসলেই আমি ইউনিফিকেশন চাই এবং সেই জন্যই আমি এখানে থেকে গিয়েছি। আর আমার মনে হয়েছে যে আমি তোমাকে মনে প্রাণে ভালোবাসি, আর তোমাকে ছেড়ে আমি মিডল ইস্টে গিয়ে দায়িত্ব পালন করতে পারবো না। তাদের এই সকল কথাগুলোই বাইরে থেকে তিনজনই দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিল। ভেগ তাকে জানায় যে তোমার জীবনের অনেক বড় রিস্ক আছে এবং জেলখানাতেও সেটি নিয়ে কথা হয়েছে, আর আমি জেনেই তারপরে এখানে আসার সিদ্ধান্ত নিয়েছি। তখন আসলে তাকে মুখে কোনো না কথা বললেও মনে মনে লয়েড বলে যে তুমি তার কাছে পৌঁছানোর আগেই আমি তাকে শেষ করে দেব, তুমি চিন্তা করো না। পরে ভেগ বলে তোমাকে যেভাবে ট্রেন করা হয়েছে এবং শেখানো হয়েছে ট্রেনিংয়ে, সেটি ইউজ করে তুমি তোমার লাইফকে সেভ করার চেষ্টা করো। এরপর লয়েড যখন বাইরে বের হয়ে আসে সেখান থেকে, তো তাকে প্রথমেই জানানো হয় যে তোমার জন্য একটা আমরা সেফ হোমের ব্যবস্থা করেছি। তখন লয়েড বলে তাহলে কি আমি এতই গুরুত্বপূর্ণ ব্যক্তি হলাম? তখন তাকে মিস্টার লি বলে যে আপনাকে যদি আমরা প্রোটেক্ট করতে না পারি তাহলে নর্থ এবং সাউথ কোরিয়ার সম্পর্ক খারাপ হয়ে যাবে। ইউনিফিকেশনের জন্য আমরা যে চেষ্টা করছি সেটাও হয়তো বা কমপ্লিট করতে পারবো না। তাছাড়া ফিতার লাখ লাখ যে সমর্থক রয়েছে তাদেরকেও কন্ট্রোল করা অসম্ভব হয়ে পড়বে। তাই এই মুহূর্তে আপনার লাইফের সিকিউরিটি দেওয়াটা বড় কথা। লয়েড তখন বলে যে আমি তাহলে আমার ব্যারাকেই অর্থাৎ সেই ডর্মেই থাকবো আমার সহকর্মীদের সাথে এবং সেখানেই আমি সেফ থাকবো। এরপর লয়েড মেয়রকে একটি আলাদা জায়গায় ডেকে নিয়ে যেয়ে বলে আমি জানি যে আপনি সন্দেহ করছেন যে নিশ্চয়ই এই হেড অফিস থেকে কেউ না কেউ ইনফরমেশন লিক করছে। সেম সন্দেহ আমার। সুতরাং আপনাকে বেইট করা হয়েছে। এই তথ্যটা যদি লিক হয় তাহলে সর্বপ্রথমে আপনাকে নিয়ে আমি যেখানে যাব সেইখানেই চলে আসবে সেই শ্যাডো। আর শ্যাডো যখন সেখানে চলে আসবে আক্রমণ করার জন্য আমরা ধরে ফেলতে পারবো। সে তখন বলে যে কেননা আমরা লেফটেন্যান্ট ভেগকেই মিশনে নিয়ে নিই। কিন্তু তিনি জানায় যে ভেগকেই মিশনে নেওয়া যাবে না, তাকে দূরে রাখতে হবে। এরপরে দেখানো হয় লয়েড ফিরে গেছে তার ডর্মে এবং সেখানে সবাইকে জানাচ্ছে যে তার নেক্সট মিশন কি এবং কিভাবে সেটা কমপ্লিট করতে হবে। তো সবাই সেখানে অ্যাগ্রি করে। তবে তারা বলে যে আমরা খুব মিস করব লেফটেন্যান্ট ভেগকে, কারণ এই প্রথম আমরা একটা মিশন করতে যাচ্ছি আর সেখানে লেফটেন্যান্ট ভেগ থাকছে না। সিন কাট করে পরদিন আমাদের দেখানো হয় যে তারা বেসমেন্টে রেডি হয়েছে মিশনে যাবার জন্য এবং সেখানে মেয়র তাদেরকে এরকম ড্রেসে দেখে অবাক হয়ে যায়।
অর্থাৎ সকল সৈনিক একই রকম হয়ে আছে, সাথে লয়েডও। লয়েড তখন বলে আসলে আসল কাউকে যদি তুমি গোপন করতে চাও তাহলে উচিত হবে সেই আসলটিকে নকল দিয়ে মিক্স করে ফেলার, আর তাই তো আমার এই দুজন ক্লোন হিসেবে আজকে কাজ করবে। মেয়র তখন জানায় লয়েড আমার গাড়িতে আসবে, আর আজ থেকে আমার জন্য যে প্রোটেকশন সেই সেম প্রোটেকশন লয়েডের জন্যও থাকবে। কমিশনার লি জানান এটা তো খুবই ডেঞ্জারাস হবে ম্যাডাম আপনার জন্য। তখন মেয়র জানায় যে এটা ডেঞ্জারাস হলেও আমাদের তো শ্যাডোকে ধরতে হবে। পার্ক জানান যে এটা তো পসিবল না আপনার জন্য যে প্রোটেকশন তার জন্য। তখন মেয়র বলে সেদিকে খেয়াল না দিয়ে আপনার মনে হয় খেয়াল দেওয়া উচিত, আমরা প্রধান শ্যাডোকে ধরতে যাচ্ছি এবং এই মিশন সফল করা দরকার। এরপর তিনটি একই রকম গাড়িতে করে সবাই মিলে রওনা দেয়। তারপর তারা রওনা দিলে কমিশনার পার্ক আর লি দৌড়াতে থাকে কন্ট্রোল রুমের দিকে সেই গাড়ি তিনটিকে ফলো করার জন্য, এবং দেখানো হয় যে তারা গাড়িতে ট্র্যাকারও লাগিয়ে দিয়েছে। এরপরে সেখানে লয়েড কথা বলতে থাকে মেয়রের সাথে যে তারা ডেস্টিনেশনে যখন পৌঁছাবে তারপর থেকে কার্যক্রম লয়েডই পরিচালনা করতে পারবে, কোনো প্রবলেম হবে না। আর লয়েড এটি আলাদাভাবে প্ল্যান করেছে। মেয়র শুনে বলে যে আলাদাভাবে প্ল্যান করলে তো মুশকিল, তাহলে তো আমরা আপনার সেফটি দিতে পারবো না। লয়েড বলে যত হাই রিস্ক হবে তত হাই পসিবিলিটি থাকবে যে আমরা তাকে ধরতে পারবো। লয়েড জানায় যে আজকে যে কোনো দুটোর একটা হবে, হয় তাকে ধরা হবে অথবা হয় আমার কোনো ক্ষতি হয়ে যাবে, তবে আমি যে কোনো কিছুর জন্যই প্রস্তুত আছি। এরপরে কন্ট্রোল রুমে তিনটি গাড়িকেই ট্র্যাকিং অবস্থায় দেখা যায় এবং বলে মিস্টার লি যে অলরেডি দুইটা ডেস্টিনেশনে পৌঁছে গেছে কিন্তু একটি এখনো পৌঁছায়নি। পার্ক বলে যে তুমি কি মনে করছো মেয়র এটি তার জন্য করেছে? মেয়র কি জন্য করেছে তোমার বোঝা উচিত। তখন লি বুঝতে পারে যে মেয়র আসলে তাকে বেট হিসেবে ইউজ করছে এবং আজকে তার কিছু খারাপ হতে পারে। তখন লি বিষয়টি বুঝতে পেরে অস্থির হয়ে যায় এবং পার্ক জানায় যে তুমি যেমন সবাইকে কাউকে না জানিয়ে ট্র্যাকার লাগিয়ে দিয়েছো, এটি তো আমাকেও বলনি, এটা কি তুমি ঠিক করেছো? বলে পার্ক তখন সেখান থেকে চলে গেলে লি তখন ফোনে কল করতে থাকে সেন্ট্রাল টেরোরিজম ইউনিটকে এবং জানাতে চায় যে ঘটনা কী হয়েছে। টেরোরিজম ইউনিটকে যখন সে গাড়িটির লোকেশন বলতে যাবে তখন সে পর্দার দিকে তাকিয়ে দেখে অটোমেটিক্যালি একটি গাড়ির ট্র্যাকার বন্ধ হয়ে গেছে এবং তার কারণে সে গাড়িটির আর লোকেশনও বলতে পারে না এবং কী হয়ে ট্র্যাকার বন্ধ হইলো এটিও আসলে জানা যায় না। এরপরে মেয়র এবং লয়েডের গাড়িটি একটি নতুন জায়গায় এসে দাঁড়ালে মেয়র বলে এই জায়গাতেই কি আমরা দাঁড়াবো? তখন সে বলে হ্যাঁ, এবং এখানে আমরা ট্র্যাকার যেটা লাগিয়ে দিয়েছিলাম আমার মনে হয় অলরেডি শ্যাডো সেই ট্র্যাকারটি হ্যাক করে নিয়েছে আর আমাদের পিছু পিছু অলরেডি হয়তোবা সে এসেও গেছে আমাকে মারার জন্য, আর এই প্ল্যানটিই আমি করেছিলাম। এরপরে প্ল্যান অনুযায়ী তখন দুজনাই সেই গাড়ি থেকে নামে আর আমাদের দেখানো হয় যে অলরেডি সেখানে চলে এসেছে এবং সেও পিস্তল তাক করেছে লয়েডের দিকে। আর আমাদের দেখানো হয় যে বাইকে করে চলে আসতেছে তখন ভেক। একদিকে তিনটা দৃশ্য দেখা হয়, পিস্তল তাক করা লয়েড এবং ভেকের গতিতে চলে আসা, আর এর মধ্যে দিয়ে পর্ব 11 শেষ করে ফেলা হয়। লাস্ট পর্বের শুরুতেও আমরা দেখি লয়েড বেট হিসেবে সেখানে চলে গেছে এবং তাকে পিস্তল তাক করেছে সিউংথি। দেখানো হয় মিস্টার লি চলে গেছে ভেকের কাছে এবং বলছে যে নিশ্চয়ই তুমি তাদেরকে ধরতে পারবে, ঠিক না লেফটেন্যান্ট ভেক? আর ঠিক তখনই আসলে ভেক তার বাইক নিয়ে বের হয়ে পড়ে। এদিকে সংথি যখন লয়েডকে গুলি করতেই যাবে সেই মুহূর্তে তাকে এসে বাধা দেয় কমরেড সং জি হুন। সে বলে যে যদি তুমি এখনই তাকে মেরে ফেলো তুমি কি মনে করেছো যে কোনো কিছু চেঞ্জ হবে? চেঞ্জ হবে না। আর সংথি প্লিজ মনে রাখো যে আমরা কিন্তু সোলজার না, আমরা সাধারণ মানুষ। তখন সংতি বলে যে তুমি কি ভুলে গেছো যে তারা আমাদের কমরেডের সঙ্গে কি করেছে? এটি কি তোমাকে মনে করে দিতে হবে? তখন সং জি হুন বলে যে সে আসলে কোনো কিছুই বলেনি, কিন্তু লয়েডকে মেরে ফেলাই কিন্তু সমাধান নয়, মেন শ্যাডো যে তাকেই আমাদের টার্গেট করা উচিত। কিন্তু তখন রেগে গিয়ে সে উল্টো পিস্তল ধরে সং জি হুনকেই। আর তখন আর তাকে কোনো কিছু না বলতে পেরে যেহেতু তার কাছে অনেক ঋণ ছিল তাই সংথি সেখান থেকে দৌড়ে একবারে নিচের ছাদে লাফ দিয়ে দেয়। কমরেড সং কিছু বোঝার আগে সে দেখতে পায় যে সে চলে যাচ্ছে একেবারে লয়েডের কাছে। সেও তখন তার পিছনে প্রথমে গুলি করতে চায় কিন্তু তারপর তার পিছে যেতে থাকে। দড়ি দিয়ে সে যখন ছাদ থেকে নামছে সেই দৃশ্য লয়েড দেখতে পায় এবং সে লয়েডকেই তাক করেছে আর লয়েডকেই গুলি করতে থাকে এবং সেই মুহূর্তে ভেক সেখানে দৌড়ে সে লয়েডকে নিয়ে সেখানে মেঝেতে পড়ে যায়, ফলে লয়েডের আর গুলি লাগে না। তারপরে ভেক একের পর এক গুলি চালাতে থাকে সংথির দিকে। এদিকে তাদের ওই গোলাগুলিতে সেফ সাইডে থাকে মেয়র সে তখন সাথে সাথে কারে বসে কার নিয়ে সেখান থেকে পালিয়ে চলে যায় আর একের পর এক ভেক গুলি করতে থাকে। আর তখন কমরেড সংও সেখান থেকে ঝাঁপিয়ে পড়ে দেখার জন্য কোথায় কি হচ্ছে। আর সে যখন দড়ি দিয়ে নামতে থাকে আর গুলি করতে থাকে তখন একটা গুলি গিয়ে সংথির বুকে লাগলে তার মা তখন হঠাৎ করে হাত থেকে থালাটি পড়ে যায় আর এইদিকে সংথি আস্তে আস্তে সেখানে মেঝেতে পড়ে যায়।
আমরা দেখি তার মা হঠাৎ করে খুবই বিচলিত হয়ে পড়ে, কিন্তু বুঝতে পারে না আসলে কি হয়েছে। আর ভেগকে তখন লয়ের জানায় যে আমাকে একজন বলেছিল যে হাতের পিস্তল খেলনা টয় নয়, এটি অবশ্যই শত্রুকে আঘাত করার জন্য। সেই মুহূর্তে সেখানে চলে আসে সং জি হুন, এসে ভেগকে বলে যে আমরা বলেছিলাম যে আর আমাদের দেখা না হোক, কিন্তু তারপরও দেখা হয়ে গেল। তখন ভেগ জানায় যে হ্যাঁ, কারণ যখনই তোমার সাথে আমার দেখা হয় তখনই আমাদের কোনো না কোনো বিপদ ঘটে আর আমি কষ্টের মধ্যে পড়ে যাই। কিন্তু সং জি হুন জানায় যে তার সঙ্গে দেখা হয় সং জি হুনের লাইফে অনেক বড় একটা সুখের এবং আনন্দের ঘটনা, তবে সে চলে যাবে, কোনো সমস্যা নেই। তাই তো যাওয়ার আগে সে আবার লয়েডের কাছে গিয়ে লয়েডকে বলে যে তুমি কিন্তু ভেগের যত্ন নিও। লয়েড বলে তুমি অল টাইম শুরু থেকে শেষ পর্যন্ত খুবই একটা বোরিং পার্সন, সবসময় একই কথা বলছো। সেই মুহূর্তে সং দেখে যে সংথি আবারও উঠে গুলি চালাতে চাচ্ছে এবং সে তখন সামনে গিয়ে দাঁড়ায় লয়েডের, আর এসে গুলি লাগে তার বুকে, আর সে তখন পড়ে যায় সেখানে। আর সংথিকে এসে তখন পুরো টিম এসে ঘিরে ধরে এবং গুলি করে এবং সংথির সেখানেই মৃত্যু হয়। কমরেড সং সেখানে গুলি লাগার কারণে পড়ে যায় এবং তখন ভেগ দৌড়ে আসে তার কাছে এবং তাকে চোখ খুলে তাকিয়ে থাকতে বলে, কিন্তু আসলে সেও সেখানে মারা যায়। আর ভেগ তাকে জেগে তোলার চেষ্টা করতে থাকে আর কাঁদতে থাকে। সেই ছোটবেলা থেকে শুরু করে ভেগের সঙ্গে কাটানো প্রত্যেকটা মোমেন্টই ভেগের মনে পড়ে, আর ভেগ সেখানে কাঁদতে থাকে কমরেড সং বলতে বলতে। আর লয়েড হতভম্বের মতো সেখানে দাঁড়িয়ে থাকে। এবার লয়েড তাদের সেই পুরো জার্নির ঘটনাটা মনে করতে থাকে যে আসলে কি হয়েছে শুরু থেকে শেষ পর্যন্ত। সে যখন সবাইকে নিয়ে বের হয়ে পড়ে তারপর থেকে প্রত্যেকটা অ্যাটেম্প্ট মনে করার পরে সে ধরতে পারে যে আসলে শ্যাডোকে। কমরেড সঙের সঙ্গে আলোচনা সাপেক্ষে সে তো গাড়ির ট্র্যাকারটি বন্ধ করে দিয়েছিল, সুতরাং তার গাড়ির লোকেশন বা অবস্থান শুধুমাত্র গাড়িরই যে দুজন তারাই বলতে পারে, সুতরাং ড্রাইভার অথবা মেয়র। কিন্তু ড্রাইভার হতে পারে না, কারণ সে একবারও মোবাইল বের করেনি বা কোনো কিছু করেনি। তাহলে কি এটা মেয়রই করলো? তার কাছে পুরো ঘটনায় স্পষ্ট হয়ে যায়। এর মধ্যেই ট্রুপের একজন সদস্য সংথির মোবাইলটি তার হাতে এনে দিলে সে মোবাইলটি বের করে তারপরে সেই শ্যাডোকে কল লাগায়, কিন্তু মেয়র তখন সেই কল বাজা শুনলেও কলটি রিসিভ করে না। তার তখন মনে পড়ে যে মেয়র একবার ফোনটি বের করেছিল এবং আবারও এক পাশে রেখে দিয়েছিল। মেয়র ফোনটি রিসিভ করে ঠিকই, কিন্তু কোনো কথা বলে না লয়েডের সাথে। এবার লয়েড বুঝতে পারে কি হয়েছে, আর মেয়র তখন দুজনকেই বলে যে কমিশনার, আপনারা যারা সবাই এই রুমের মধ্যে আছে সবাইকে বের হয়ে যেতে বলুন, সিকিউরিটি ইস্যু রয়েছে। এদিকে সংথি আর কমরেড সঙের মৃতদেহ নিয়ে যাওয়া হলে তারা সবাই নিজ নিজ গন্তব্যে ব্যাক করে, কিন্তু লয়েড ভেগকে জানায় যে তাদের এখনও একটা বড় কাজ বাকি আছে, আর সেটা হচ্ছে শ্যাডোকে ধরা। তখন ভেগ জানায় যে কমরেড সঙের জন্য হলেও সে শ্যাডোকে ধরবে। লয়েড বলে শ্যাডোকে ধরা আমাদের সবার জন্য জরুরি এবং কোরিয়ান ইউনিফিকেশন এর জন্যও জরুরি। এরপরে আবারও আমাদেরকে সেই কন্ট্রোল রুমে দেখানো হয়। কন্ট্রোল রুমে সবাইকে বের করে দেওয়া হয় রুম থেকে। তারপরে সেখানে মেয়র বলতে থাকে যে আমাকে আসলে খুন করার জন্য প্লটিং করা হয়েছে, আর তার সাথে সাথে লয়েডকেও। তবে যতটা মনে হচ্ছে লয়েডের থেকেও আমাকে বেশি, আর এইটা কোনো ভায়োলেটের কাজ নয়, এই কাজটাই হচ্ছে পুরো নর্থ কোরিয়ার। আর তখন নর্থ কোরিয়ার পার্ক সেখানে একেবারে প্রতিবাদ করে এবং বলে এটা কিছুতেই হতে পারে না, এবং সে তখন মেয়রকে পিস্তল ধরলে তখন লিও তার দিকে পিস্তল তাক করে। এদিকে দুজনার দিকে পিস্তল তাক করে কথা বলতে থাকে কে আসলে রেসপন্সিবল, আর সেখানে মেয়র উস্কানি দিতে থাকে যে নর্থ কোরিয়ায় মেন রেসপন্সিবল। এদিকে ততক্ষণে চলে এসেছে লয়েড আর ভেগ সেই রুমের বাইরে থেকে দরজা গুলি করে ভাঙতে চাইলে ভেগ জানায় যে সেটা বুলেট প্রুফ, ভাঙা যাবে না, আমাদের ক্ষতি হবে। লয়েড বাইরে থেকে বারবার দরজাটি খুলে দিতে বললেও কেউ দরজা খুলে দেয় না, বরঞ্চ তিনজন ভিতরে আলোচনা চলতেই থাকে। আর তখন উন বলে যে তোমরা দুজন একে অপরকে কি গুলি করে এখানেই শেষ হয়ে যাবে? তখন প্রথম পার্ক আসলে সে আস্তে আস্তে পিস্তলটিকে নামিয়ে নেয়, আর সেই সময় লয়েড ফোনের মাধ্যমে ভেতরে কথা বলে এবং বলে যে শ্যাডোকে আমি জানতে পেরেছি, যদি দরজা না খোলা হয় আমি এখনই শ্যাডোকে কল করব। আর সেই সময় আমরা দেখি যে দৌড়ে লি গিয়ে সেই দরজাটি খুলে দেয়। লয়েড আর ভেগ একেবারে পিস্তল তাক করে এগিয়ে আসতে থাকে আর বলতে থাকে মেয়র উন, আপনিই হচ্ছেন মেন শ্যাডো, আপনাকে গ্রেপ্তার করা হচ্ছে। আর মেয়রুন তখন কোনো কথা না বলে পিছন ফিরে তাকায়, আর ভেগ বলে লয়েড তুমি গিয়ে তাকে গ্রেপ্তার করো। লয়েড যখন এগিয়ে যায় তাকে হ্যান্ডক্রাফ পরানোর জন্য, ঠিক তখনই সে লয়েডের পিস্তল কেড়ে নিয়ে লয়েডকেই তাক করে আর সবাইকে বলতে থাকে যে তাকে যদি যেতে না দেওয়া হয় তাহলে লয়েডকে মেরে ফেলবে। আর বলতে থাকে যে কিসের ইউনিফিকেশন আর কিসের শান্তি চুক্তি। এই পথ পর্যন্ত আসতে গিয়ে
তাকে যে কত কষ্ট করতে হয়েছে সেটা তো কেউ জানে না, সে তো কত স্যাক্রিফাইস করেছে সেটাও কেউ জানে না। এরপরে তারা বলে কিসের স্যাক্রিফাইস, সে তো কোনো স্যাক্রিফাইসই করেনি। কিন্তু সে বলে, অর্থাৎ উন বলে যে সে অনেক স্যাক্রিফাইস করেছে। আর এই যে 2 কোরিয়ার এই ইউনিফিকেশন, এটা তো তাকে ডলের মতো করে এই পদে বসিয়ে ডলের মতো করেই করানো হচ্ছে, যেটা সে নিজেও চায় না। এরপরে সবাই তার অবজেক্ট বুঝতে পারে এবং তার দিকে সবাই তখন পিস্তল তাক করে থাকে। আর সে লয়েডকে নিয়ে আস্তে আস্তে বের হয়ে যেতে চাইলে লয়েড বলে যে ভেক, আমি তোমাকে বিশ্বাস করি, তুমি গুলি চালাও। কিন্তু ভেক আসলে ভয় পায় এবং সে গুলি চালাতে চায় না। সে বলে আসলে আমার উপরে আমারই বিশ্বাস নাই। কিন্তু লয়েড বলে যে আমি তোমাকে বিশ্বাস করি, প্লিজ তাকে চলে যেতে দিও না, আমরা তাকে অনেক কষ্ট করে বুঝতে পেরেছি। কিন্তু ভেক আসলে 2 হাত উঁচু করে সারেন্ডার করে। আর সেই সময় লি গুলি চালালে সেই গুলি গিয়ে লাগে লয়েডের বুকে। আর তখন লি অপ্রস্তুত হয়ে যায়, বলে যে আসলে মিসআন্ডারস্ট্যান্ডিং, আমি তাকে গুলি করতে চাইনি। পরে সেও পিস্তল হাত থেকে ফেলে দেয়। আর তখন ট্রুপের সবাই এসে মেয়র ওনকে সহ লিকেও গ্রেপ্তার করে ফেলে। এরপর লয়েডকে মৃত ভেবে ভেক এসে কাঁদতে থাকে আর বলতে থাকে যে আমি তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু সেটা বলতে পারিনি, সবসময় আমি নিজেকে হার্ড রেখেছি। আর সেই সময় সেটি শুনে চোখ খুলে ফেলে লয়েড, বলে যেটি বললে যদি আর একবার বলতে তাহলে মনে হয় আমি শান্তি পেতাম। আর ভেক তখন আবারও বলতে থাকে যে সে খুব ভালোবাসে লয়েডকে এবং লয়েডকে ছাড়া সেও বাঁচতে পারবে না। তখন লয়েড ঢং করে আস্তে আস্তে উঠে বসে বলে আমার খুবই ব্যথা লেগেছে। আর অবাক হয়ে যায় ভেক তাকে উঠে বসতে দেখে। সে তখন ভেতর থেকে বুলেট প্রুফ জ্যাকেটটি বের করে বলে, আজকের দিনটাতে বুলেট প্রুফ জ্যাকেটটি ছিল ভরসা, এটা ছাড়া কি আমি বাইরে যেতে পারি, বেট হতে পারি? আর তখন ভেক খেয়াল করে যে আসলে তার কোনো কিছুই হয়নি। ভেক তো খুশি হয়ে যায় এবং তাকে জড়িয়ে ধরে আর তাকে একটি কিস করে। তখন সেখানে দাঁড়ানো 2জন সৈনিক হাসতে থাকে তাদের এই মিল দেখে। ভিনাম সিপ তখন জনকে বলে যে আমি দেখো অ্যাওয়ার্ড পাবো এই 2জন লাভ বার্ডকে মিল করে দেওয়ার জন্য, কারণ এদের যে মিলন হলো তা আমাদের প্রচেষ্টায়। এরপরে দেখানো হয় যে মেয়র উনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার সকল আদ্যপান্ত হিস্ট্রি তুলে ধরা হচ্ছে টেলিভিশনের নিউজে। এবং তাকে গ্রেপ্তার করার কারণে এখন 2 কোরিয়ার শান্তি চুক্তি বিদ্যমান। আর প্রশংসা করা হয় আর্মি টিমের ইউনিফিকেশন ইউনিটের, যারা লেফটেন্যান্ট ভেকের আন্ডারে ছিল এবং ভেককে তার কাজে ফেরত চলে আসতে বলা হয়। এরপরে দেখানো হয় যে শান্তি চুক্তি যেটি সম্পন্ন হওয়ার কথা সেটিও সম্পন্ন হয়ে গেছে। হসপিটালে সিন শিফট করা হয়, সেখানে মিরিকে অপারেশনের জন্য নিয়ে যাওয়া হচ্ছে এবং তারা 2জন সান্ত্বনা দিচ্ছে মিরি যাতে একটুও ভয় না পায়। মিরি যখন ব্যাক করবে তখন লয়েড বলে তোমার জন্য আমি অনেক বড় ডল দিব এবং পিকনিকে যাব। মিরি বলে যে শুধু ডল দিলে হবে না, আমার জন্য তোমাকে গানও গাইতে হবে। তখন লয়েড বলে যে আমি তোমার জন্য একটা স্পেশাল গান রেডি করে রাখবো, তুমি শুধু ফেরত আসো, একটুও ভয় পেও না। সে তখন তার বোনের হাত ধরে বলে যে তুমি ততদিন আমার আপুর যত্ন নিও। মিরিকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হলে তারা বাইরে ওয়েট করতে থাকে। আর এদিকে দেখানো হয় সুপারস্টোর দম্পতির, তাদেরও বাচ্চা হবে এবং তারাও হসপিটালে ওয়েট করছে এবং সেখানে সেই ইউএনও পাবের ওয়েটারও রয়েছে। সিন কাট করে এখানে ভেককে দেখানো হয়, লয়েড এসে ভেককে বলছে আসলে আমি তোমাকে একটা কথা বলতেই পারিনি, আমার তোমাকে আগেই বলা উচিত ছিল। এরপর সে বলতে থাকে যে কিভাবে কমরেড সং জি হুন তাকে বলেছিল বেইট হিসেবে কাজ করার জন্য, শুধুমাত্র লয়েডকে নেক্সট টার্গেটের হাত থেকে বাঁচানোর জন্য। অর্থাৎ যদি লয়েডের কিছু হয় তাহলে ভেক অনেক কষ্ট পাবে, যেটা জিহুন চাচ্ছিল না। এবং জিহুন শিখাই দেয় যে সে যেন ইচ্ছা করে এই বেট হতে রাজি হয় এবং জিহুনের সাথে পুরো প্ল্যান করে সে সাজিয়েছিল কিভাবে এই বেট হিসেবে কাজ করবে এবং রুট চেঞ্জ করবে, তারপরে সেই ট্র্যাকার লাগানো সব কিছুই কমরেড জিহুন তাকে শিখিয়ে দিয়েছিল। অর্থাৎ এর পিছনে জিহুনেরই পুরা ক্রেডিটটা, সেটা সে তখন বলতে থাকে ভেককে। আর এ কথা জানার পর ভেক আর কোনো কথা বলতে পারে না, সেখানে দাঁড়িয়ে কাঁদতে থাকে যে শুধুমাত্র তারই জন্য, তারই খুশির জন্য কমরেড সং জি হুন আর লয়েড এই কাজটি করেছে, শ্যাডোকে ধরতে চেয়েছে, নিজেরও জীবন বিপন্ন করে। সে তখন কাঁদতে থাকে কিন্তু লয়েড তাকে সান্ত্বনা দিতেও পারে না বা কিছু বলতেও পারে না। সিন এখানেই কাট করা হয়। এরপর হাসপাতালে আবারও দেখানো হয় যে তারা ওয়েট করছে সেই বেবি হওয়ার জন্য এবং হাজব্যান্ড খুবই টেনশন করছে কারণ 2টো বাচ্চা। এরপর আমাদের রেস্টুরেন্টে দেখানো হয় আর্মি টিম রেস্টুরেন্টে খেতে এসেছে আর রেস্টুরেন্ট ওনার তখন তাদের মধ্যে তার ছেলে সংথির প্রতিচ্ছবি দেখতে পায় এবং একজন এসে তার হাত ধরে টেনে নিয়ে গেলে তার মনে হয় যে তার ছেলেই এসে বোধহয় তার হাত ধরে টেনে নিয়ে গিয়ে তাকে খেতে বসাচ্ছে। লয়েড অপেক্ষা করে মিরির অপারেশন থিয়েটারের বাইরে, সেখানে নার্স তার নাম ধরে ডেকে বলে মিরির গার্জিয়ানকে মিরির অপারেশন সাকসেসফুল হয়েছে। তখন লয়েড কার্ড বের করে বলে আমি এই কার্ডে বিল পে করতে চাই। তখন নার্স জানায় যে এটি আপনাকে মেন রিসেপশনে করতে হবে। সে রিসেপশনে যেতেই যাবে সেই সময় তার সোঙাইয়ের সঙ্গে দেখা হয়ে যায়। সোঙাই তো তাকে দেখে খুবই উচ্ছ্বসিত হয়ে যায় আর লয়েডও খুব খুশি হয় যে অবশেষে সোঙাইকে সে উঠে বসা অবস্থায় দেখতে
দেখতে পাচ্ছে। সোংআই তাকে বলে, যেদিন আমি একেবারে হাঁটতে পারবো তুমি ঠিক তার পরের দিনই একটি কনসার্ট করবে, কারণ আমি সেই কনসার্টে উপস্থিত থেকে তোমার কনসার্ট দেখতে চাই। লয়েড বলে, অবশ্যই, আর তোমাকে এরকম দেখতে পেয়ে খুব ভালো লাগছে। আর তাকে অনেক ধন্যবাদ জানায়। ভায়োলেটের নাম শুধুমাত্র তার সেফটির কথা বিবেচনা করেই সোংআই জানিয়েছিল। এরপরে এমন চিৎকার শুনতে পায় সে সেই করিডোরে, অর্থাৎ সেই সুপারস্টোরের লোকটি বাবা হয়েছে এবং খুশিতে জড়িয়ে ধরছে। এটি দেখে সেও খুব খুশি হয়। সিন কাট করে দেখানো হয় মিরিকে কেবিনে দেওয়া হয়েছে তার অপারেশনের পরে, আর সেখানে তার বোন আর লয়েড তার যত্ন নিচ্ছে। একটু পরে লয়েড হাত ধরে আস্তে আস্তে করে ভেগকে বাইরে নিয়ে এসে বসিয়ে তাকে কিছু বলতে চায়, কিন্তু অস্বস্তিতে বলতেই পারে না। তারপরে অনেক সাহস জুটিয়ে বলে যে চলো না আমরা দুজনে ইউনাইট হয়ে যায়। ভেগ বলে যে তুমি আমাকে কি বিয়ের প্রস্তাব দিচ্ছ? তখন লয়েড বলে হ্যাঁ, কিন্তু ভেগ ডিরেক্টলি বলে কিন্তু আমি তোমাকে বিয়ে করতে চাই না। লয়েড জানতে চায় যে কেন? ভেগ বলে এমনি আমার ইচ্ছে নাই এখন তোমাকে বিয়ে করার। ভেগের এই জবাবে লয়েড খুবই অবাক হয়ে যায় আর বলে, যদি বলো যে আমার কোনো কমতি আছে বা ঘাটতি আছে আমি সেটা ফিল আপ করবো। আমাকে একবার জানাও যে তুমি আমাকে কেন বিয়ে করবে না, আমার কোন দিকে কোন ল্যাকিংস আছে। কিন্তু ভেগ বলে কোনো দিকেই নাই, কিন্তু আমার তোমাকে এখন বিয়ে করার কোনো ইচ্ছা নাই। তারা যখন বাইরে এই সকল বিয়ের কথা নিয়ে আলোচনা করছিল এবং ভেগ তাকে বিয়ে করতে চাচ্ছিল না, রুমের ভেতর থেকে সবই আসলে ছোট্ট মিরি শুনছিল এবং তার বোনের এই কথায় বা এই জবাবে সে খুবই মন খারাপ করে। সিন কাট করে ইয়োনো পাবে দেখানো হয় ওয়েটার সেই ওয়াইনগুলো বের করছে আর মনে করে তখন সঙের কথা, যে সং বলেছিল এই ওয়াইন কার জন্য। সে বলেছিল তার মেয়ে নাতাশা পছন্দ করে। ঠিক সেই মুহূর্তে সেখানে একটি মেয়ে এসে দাঁড়াইলে সেই ইয়োনো পাবের ওয়েটার কাঁদতে থাকে আর বলতে থাকে, নাতাশা তুমি এসেছো। এরপর একেবারে সিন দেখানো হয় সেই সুপার শপ ওনারের বিয়েতে, আর সেখানে মিরি সহ সবাই উপস্থিত এবং সবাই খুব খুশি, তাদেরকে বিয়ের ড্রেসে এত কিউট দেখাচ্ছিল। সেই আর্মিশনের দলও সেই বিয়েতে উপস্থিত, আর বাচ্চা দুটোকে দেখাশোনা করছে তখন সেই রেস্টুরেন্ট ওনার। দেখানো হয় দুটি কিউট বেবি হয়েছে তাদের। এরপরে লয়েড চলে আসে ভেগের কাছে আর বলে, দেখো না তারা কি সুন্দর কিউট ড্রেসে বিয়ে করছে, কবে আমরা এভাবে বিয়ের অনুষ্ঠান করব বলো তো। ভেগ জানায়, আমি শুনেছি যে বিয়ে করলে আর্টিস্টদের ক্যারিয়ার নষ্ট হয়ে যায়, আর আমি সেই জন্যই বিয়ে করতে চাই না। লয়েড বলে, বলো কি, তাহলে এখানেও কি তুমি আমার জন্যই আমাকে বিয়ে করতে চাচ্ছ না? এবার লয়েড তার কথা বিশ্বাস করে এবং বলে, আসলেই আমি তোমাকে ভালোবেসে ভুল করিনি, আই লাভ ইউ। আর তখন সেও বলে মি টু। আর এরপর দেখানো হয় সবাই স্বাগত জানাতে থাকে ব্রাইড আর গ্রুমকে এবং তাদের বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করা হয়। তারপরে তারা বলে যে ফুলের যে তোড়াটি সেটি থ্রো করতে। তারপর সে যখন সেটি থ্রো করে আর সেটি সেই লেফটেন্যান্ট ভ্যাগ ধরে নেয়, আর তখন খুবই খুশি হয়ে যায় সবাই যে সেটি ভেগ পেয়েছে। আর লয়েড বলতে থাকে যে সে আমাকে বিয়ে করবে, আমাকে বিয়ে করবে এবং নিশ্চয়ই বিয়ে করবে বলেই এই ফুলটি সে পেয়েছে। তারপরে সবাই হাসতে থাকে লয়েডের এই কথায়। এরপর মিরি বলে ফিতার টিম এসে গেছে, আর তখন স্টেজে দেখানো হয় ফিতার টিম প্রবেশ করেছে এবং তারা পারফরমেন্স করা শুরু করে সেখানে। আর তখন সব দর্শকরা উচ্ছ্বসিত হয়ে যায়, তালি ফোটাতে থাকে। আর সেখানে তখন গিয়ে লয়েডও যোগ দেয় সেই পারফরমেন্সে, আর তার পুরো টিম তাকে দেখে তো একেবারে চিৎকার করতে থাকে। লয়েড আবারও নাচে গানে সবাইকে মুগ্ধ করতে থাকে পুরো টিমকে। স্টেজে দাঁড়িয়ে এই পারফরমেন্স করার সময় আবারও সেই শুরু থেকে শেষ পর্যন্ত ভেগ আর লয়েডের সব কিছুই সেলুলয়েডের মতো আমাদেরকে দেখানো হয়, আর একপাশে লয়েডের পারফরমেন্স। এরপরে সবার উচ্ছ্বাস, আর ফিতার টিমের সবাই গিয়ে সবার সঙ্গে হাত মেলাতে থাকে, এতে তো সবাই আরও বেশি খুশি হয় এবং হাততালি দিতে থাকে। আর লয়েডও এখানে অনেক আনন্দ করতে থাকে আর ভাবতে থাকে যে সে বোধহয় ভেগের সঙ্গে দেখা হবে বলেই এই টিমে এসেছিল, না আসলে তার জীবনটি বৃথা হয়ে যেত। এরপর দেখানো হয় ভেগ সহ তার টিমের সবার কাছেই একটি এসএমএস চলে এসেছে। এসএমএসের বার্তা হচ্ছে যে এখনই তোমরা হক্স মাউন্টেনে গিয়ে হাজির হও এবং পরবর্তী মিশন এসে গেছে, আফগানিস্তানে যেতে হবে। তখন ভেগ সেখানে কমান্ড করে সবাই মিলে দৌড়িয়ে সেখান থেকে বের হয়ে যেতে থাকে, আর এর মধ্যে দিয়েই লাস্ট পর্ব এই নাটকের শেষ করে ফেলা হয়। মাই মিলিটারি ভ্যালেন্টাইন নাটকটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে আমরা যখনই কোনো নতুন ভিডিও আপলোড দিব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর নাটকটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনাদের অবশ্যই একটি কমেন্টসও আশা করছি, আর অবশ্যই একটি লাইক দিয়েই নাটকটি দেখা শুরু করবেন। আপনাদের লাইক আর আপনাদের কমেন্টস পেলে আমরা মোটিভেটেড হই আরও ভালো ভালো এবং নতুন নাটক এক্সপ্লেনেশন করে চ্যানেলে দিতে। এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য এবং নাটকটি উপভোগ করার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি।